তো এই ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে পড়াশোনার লং টাইম মনে রাখার যে সায়েন্টিফিক টুলস গুলো আছে ওগুলো নিয়ে, এবং এটা হচ্ছে ওই টাইপের ভিডিও না যে পড়াশোনা করার 10টি উপায়। এগুলা জানি আমি কথা বলবো, এগুলো হচ্ছে সব মেডিকেল সায়েন্স বেসড টুল। আর একজন মেডিকেল স্টুডেন্ট হিসেবে আমাকে আসলে হিউজ পরিমাণ পড়াশোনা মনে রাখতে হয় এবং এটা নিয়ে প্রচুর হিমশিম খেতে হয়। আমরা নরমালি যে অ্যাপ্রোচটা থাকে পড়াশোনা মনে রাখার, যেটা হচ্ছে বারবার পড়া, কিন্তু আসলে সেটা দেখা যাচ্ছে রিসার্চ বলে যে পড়াশোনা মনে রাখার সঠিক অ্যাপ্রোচ না। আবার অনেকে বলে যে আমি ভিজুয়াল লার্নার, আমি অডিটরি লার্নার, কিন্তু সেটাও পড়াশোনা মনে রাখার আসলে সঠিক অ্যাপ্রোচ না। এছাড়া আমরা এই ভিডিওতে কথা বলবো হচ্ছে কিভাবে মেমোরি ফরমেশন হয়, এর অ্যানাটমি কি, ফিজিওলজি কি, এবং কিভাবে ব্রেইনের ফুল পটেনশিয়াল আনলক করা যায়, এবং এই রিলেটেড কিছু ট্রাস্টেড রিসার্চ নিয়ে। হাই, আমি স্বাধীন, একজন মেডিকেল আন্ডার গ্র্যাজুয়েট অ্যান্ড কমপ্লিটিং মাই এমবিবিএস এট শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ। তো এখন এই ভিডিওতে যেহেতু আমরা হচ্ছে মেমোরি ফরমেশন নিয়ে কথা বলবো, তো মেমোরি কথাটা বললে আমাদের বডির যে অর্গানের কথা আমাদের সবার আগে মনে পড়বে, ওটা হচ্ছে আমাদের ব্রেইন। কিন্তু আমি আসলে শুধু ব্রেইন নিয়ে কথা বলবো না, আমাকে একটু টোটাল নার্ভাস সিস্টেমটা নিয়ে কথা বলতে হবে। তো নার্ভাস সিস্টেমটা হচ্ছে আমাদের মেইনলি দুইটা পার্ট তৈরি, একটা হলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আর হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। পেরিফেরাল মিনস হচ্ছে সেন্ট্রাল না, তো বাইরের দিকে যেগুলো থেকে আমাদের শরীরের বাইরের দিকটাতে। তো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটা হচ্ছে ব্রেইন আর হচ্ছে স্পাইনাল কর্ড দিয়ে তৈরি, আর পেরিফেরাল নার্ভাস সিস্টেমটা হচ্ছে অন্যান্য নার্ভ বলা হয় যেটাকে, ওইটা দিয়ে তৈরি। তো সম্পূর্ণ নার্ভাস সিস্টেম যে সেলটা দিয়ে তৈরি, এটা একটা স্পেশাল টাইপের সেল, এটাকে বলা হয় হচ্ছে নিউরন, এবং এটা অনেকগুলো আছে, বিলিয়ন বিলিয়ন নিউরন দিয়ে হচ্ছে আমাদের পুরো নার্ভাস সিস্টেমটা তৈরি হয়। তো প্রথমে আমাদের একটু কথা বলতে হবে পেরিফেরাল নার্ভাস সিস্টেম নিয়ে, কারণ পেরিফেরাল নার্ভাস সিস্টেমটা হচ্ছে সেন্সেশন বা সিগন্যাল নিয়ে কাজ করে। বা আমি যে বাইরে থেকে, যেমন পড়াশোনার ক্ষেত্রে আমি যখন হচ্ছে কোনো পড়া প্রথমবার পড়তেছি দেখতেছি, তখন এটাকে হচ্ছে বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম পর্যন্ত নিয়ে যায় হচ্ছে আমার পেরিফেরাল নার্ভাস সিস্টেম। তো এটা কিভাবে নেওয়া হয়, যেমন পেরিফেরাল নার্ভাস সিস্টেমটা হচ্ছে একটা লম্বা নার্ভের মতো, তো লম্বা নার্ভ আর কি। তো এটা হচ্ছে কি একটা নিউরন, তারপর আরেকটা নিউরন, তারপর আরেকটা নিউরন, এভাবে হচ্ছে একটার পর একটা নিউরন চেইনের মতো একটা তৈরি করে আপনারা বলতে পারেন। তো এই যেমন বাইরে, সবার বাইরে হচ্ছে আমার রিসেপ্টর আছে, যেমন যখন আমি হচ্ছে তো যেমন আমি যখন হচ্ছে কোনো কিছু পড়তেছি, তখন আমি কি দেখতেছি, তখন আমি দেখতেছি হচ্ছে পড়া, আমি দেখতেছি, আমি পড়াটা শুনতেছি। তো এই জিনিসগুলো অর্থাৎ চোখ থেকে এই সিগন্যালটা বা কান থেকে এই অডিটরি সিগন্যালটা হচ্ছে আমার ব্রেইনে বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম হচ্ছে কে নিয়ে যাবে, এটা হচ্ছে আমাদের পেরিফেরাল নার্ভাস সিস্টেমটা নিয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে লাইক ইলেকট্রিসিটি, টোটালি ইলেকট্রিসিটি যেভাবে পাস হচ্ছে ঠিক সেম ভাবে হচ্ছে নার্ভটা বাইরে থেকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম পর্যন্ত বা ব্রেইন পর্যন্ত হচ্ছে স্টিমুলাসটাকে নিয়ে যাচ্ছে। আচ্ছা, এখন আচ্ছা, তো ব্রেইনের ক্ষেত্রে কি, ব্রেইন কিসের তৈরি? ব্রেইনটাও হচ্ছে এরকম নিউরনেরই তৈরি। তো কিন্তু আরো সংখ্যাটা বেশি। তো যখন আমি প্রথমবার কোনো কিছু এক্সপেরিয়েন্স করি, যেমন আমি কোনো কিছু প্রথমবার পড়লাম, তো ব্রেইনের ভিতরে থাকা যে নিউরনগুলো আছে, ওরা একটা প্যাটার্নে নিজেদেরকে সাজাবে। প্যাটার্নে নিজেদেরকে সাজাবে বলতে ওরা একজন আরেকজনের সাথে সিন্যাপস তৈরি করবে। আবার আগের থাকা সিন্যাপসগুলো হচ্ছে ওরা খুলে বা মানে ভেঙে ফেলতে পারে, এরকম হতে পারে। তো এই যে সিন্যাপসটা তৈরি হচ্ছে, এই টার্মটাকে বলা হয় হচ্ছে নিউরোপ্লাস্টিসিটি, অর্থাৎ ব্রেইনের মধ্যে নিউরনের ওরিয়েন্টেশনের চেঞ্জ হওয়া। তো এটা ৩ ভাবে হয়। আর দেখা যায় হচ্ছে স্ট্রেংথেনিং, অর্থাৎ সিন্যাপস শক্তিশালী হচ্ছে আগের সিন্যাপসগুলো, বা আগের সিন্যাপসগুলো উইক হয়ে আলাদা হয়ে যাচ্ছে, এভাবে হইতে পারে। আবার হচ্ছে নতুন কিছু নিউরন তৈরি হইতে পারে। এখন নরমালি হচ্ছে আমাদের কোনো নিউরন তৈরি হয় না। কারণ নিউরন হচ্ছে একটা সেল থেকে আরেকটা সেল ডিভাইড হয় না। কিন্তু একটা স্পেশাল এরিয়া আছে যেটা বলা হচ্ছে হিপোক্যাম্পাস। হিপোক্যাম্পাসের হচ্ছে ডেন্টেড জাইরাস, ওইখানটাতে হচ্ছে নতুন নিউরন তৈরি হয়। কিন্তু আসলে এইটা ততটা ইমপ্যাক্ট ফেলে না যতটা হচ্ছে স্ট্রেংথেনিং অফ সিন্যাপস আর উইকেনিং অফ সিন্যাপস নিউরোপ্লাস্টিসিটিতে ইমপ্যাক্ট ফেলে। তো নিউরোপ্লাস্টিসিটি হচ্ছে জিনিসটা হচ্ছে টোটালি মেমোরি ফরমেশন বুঝতে হলে হচ্ছে এটা টোটালি জানতে হবে, এবং আপনাদেরকে এই পয়েন্টটা মনে রাখতে হবে যে নিউরোপ্লাস্টিসিটি হচ্ছে ৩ ভাবে হয়। একটা হচ্ছে স্ট্রেংথেনিং, একটা হচ্ছে উইকেনিং, আর একটা হচ্ছে নিউ নিউরন ফরমেশন। তো নিউ নিউরন ফরমেশনটা অতটা ইমপ্যাক্ট না ফেলেও স্ট্রেংথেনিং অ্যান্ড উইকেনিং অফ সিন্যাপস, এটা হচ্ছে খুব বেশি কাজে লাগবে আমাদের ভিডিওর পরবর্তী জায়গাগুলোতে। আচ্ছা, আমি যে রিসার্চগুলো করেছি ওগুলো হচ্ছে এই কাগজ কাতে লেখা আছে, অনেক কিছু নিয়ে ঘাটাঘাটি করা হয়েছে। তো এখানে হচ্ছে পিন পয়েন্ট গুলো করা আছে যে পড়াশোনার এই ব্যাপারটাকে হচ্ছে আমি ৩টা ফেজে ভাগ করব। যেমন হচ্ছে অর্থাৎ বিফোর দ্য স্টাডি কি করা উচিত, ডিউরিং স্টাডি কি করা উচিত, আর হচ্ছে আফটার দ্য স্টাডি হচ্ছে কি করা উচিত। তো বিফোর দ্য স্টাডির ক্ষেত্রে হচ্ছে প্রথম কথা, যখন কোনো কিছু আমার
প্রথমবার আমি দেখতেছি, প্রথমবার হচ্ছে ওই জিনিসটার কন্ট্যাক্টে আমি আসতেছি। তো আমার যেটা থাকতে হবে সেটা হচ্ছে ভালো রকমের ফোকাস থাকতে হবে, অ্যালার্টনেস থাকতে হবে। এজন্য ক্যাফেইন অনেকে ইউজ করে, অর্থাৎ কফি, চা। আবার হচ্ছে ফোকাস রাখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে তার আগের দিনের একটা সাউন্ড স্লিপ, যেটা হচ্ছে খুবই ইম্পোর্টেন্ট এবং ঠিক যতটুকু ইম্পোর্টেন্ট ঠিক সেই লেভেলের হচ্ছে এটাকে আন্ডার এস্টিমেট করা হয়। যখন আমি হচ্ছে এনডিসিতে ছিলাম, তো তখন হচ্ছে আমাদের এরকম কথা হতো যে কে হচ্ছে কত কম ঘুমাইছে রাতে আর বেশি পড়ছে। তো দেখা যেত কেউ হচ্ছে ৬ ঘন্টা ঘুমাচ্ছে, খুব ভালো পড়ে একদম ফাটায় ফেলতেছে। কেউ হচ্ছে ৫ ঘন্টা পড়ে ঘুমায় যেত। আমি আসলে খুবই বাজেভাবে আফসোস করি ওই টাইমটাতে। কারণ প্রচন্ড ভালো লেভেলের ঘুম মানুষের ফোকাসকে খুবই হেল্প করে, পড়াশোনাতে খুবই হেল্প করে। কারণ আমি দেখতাম আমি হচ্ছে ৬ ঘন্টা ঘুমাচ্ছি। তা আমি ঠিক ওই লেভেলের প্রোডাক্টিভ থাকতেছি না। কারণ ঘুম সাউন্ড স্লিপ না হলে ওটা হচ্ছে প্রোডাক্টিভিটি আস্তে, আস্তে কমায় দেয়। এই কারণে হচ্ছে অবশ্যই স্লিপটা খুব ভালো হওয়া দরকার। অনেকে মনে করে যে আচ্ছা আমি কম ঘুমাবো, বেশি পড়বো। না, এইটা আসলে ম্যাথমেটিক্যালি মনে হচ্ছে আমি খুব বেশি পড়তেছি। কিন্তু বায়োলজিক্যালি আ দেখলে আসলে না, প্রোডাক্টিভিটি আস্তে, আস্তে কমতে থাকে। যত কম ঘুম হবে এনি আর অপ অপটিমাম টাইম থেকে তত হচ্ছে প্রোডাক্টিভিটি কমতে থাকবে। আচ্ছা, আর হচ্ছে ডিউরিং স্টাডি কি? আচ্ছা, এইটা হচ্ছে একটা রিসার্চ করা হয় এটার উপরে। প্রায় ৬৫০ মেডিকেল স্টুডেন্ট হিসেবে ছেলে-মেয়ে মিক্সড। এটা হচ্ছে সৌদি আরবের একটা মেডিকেল স্কুল। সেখানে হচ্ছে আমরা ভালো পারফর্মিং স্টুডেন্ট যারা তার থেকে হচ্ছে ডিটেইলস গুলা কালেক্ট করা হয়। তো বেশিরভাগের ক্ষেত্রে দেখা যায় হচ্ছে তারা ৩ থেকে ৪ ঘন্টা হচ্ছে পড়াশোনা করে। আর হচ্ছে scheduled করে পড়াশোনা করে। মানে আমি আসলে আজকে এই সময় থেকে এই সময় হচ্ছে এই এতক্ষণ ৩ থেকে ৪ ঘন্টা পড়াশোনা করব। আর তারা এই টাইমটা টানা পড়ে না। এই টাইমটাতে হচ্ছে তারা এটাকে ২ থেকে ৩ টা সেশনে ভাগ করে। প্লাস এই টাইমে হচ্ছে তারা আ আইসোলেটেড থাকে, অর্থাৎ ফ্রেন্ডস, ফ্যামিলি, মোবাইল ফোন কোনো কিছু যাতে তাদেরকে ডিস্টার্ব না করতে পারে। আর তারা হচ্ছে একা পড়ে। গ্রুপে তারা হচ্ছে কম পড়াশোনা করে। অ্যান্ড পরের দিন বা হচ্ছে পরবর্তীতে ওই টপিকটা তার পড়া হয়ে গেলে সে হচ্ছে ফ্রেন্ডসদেরকে এই জিনিসটা এক্সপ্লেইন করে বা বোঝায়। আচ্ছা, আর আফটার দ্য স্টাডির ক্ষেত্রে হচ্ছে কি করা যায়? এইখানে হচ্ছে আমাদের আসল টেস্টটা। কারণ লং টার্ম পড়াশোনা মনে রাখার মেইন ওয়েই হচ্ছে মেমোরি কনসলিডেশন। এই কথাটা হচ্ছে বা আরেকটা নাম হচ্ছে অফসেট ফরগেটিং, মানে ভুলে যাওয়া আটকানো। অর্থাৎ আমি কিভাবে পড়া ভেতরে নিচ্ছি এটা আসলে কোনো কিছুই ম্যাটার করে না। যে জিনিসটা আমরা শুরুতে বলতেছিলাম যে আমরা অডিটরি লার্নার না ভিজুয়াল লার্নার, কোনো কিছুই ম্যাটার করে না। যে জিনিসটা ম্যাটার করে সেটা হচ্ছে আমি ভুলে যাওয়া কতটুকু থামাইতে পারতেছি। এটাই হচ্ছে লং টার্ম পড়াশোনা মনে রাখার মেইন ওয়ে। তো এইটা কিভাবে করা হয়? এটা সবচেয়ে বেশি এবং সবচেয়ে বেশি রেটেড অর্থাৎ মেমোরি কনসলিডেশন বা অফসেট ফরগেটিং এ সেটা হচ্ছে টেস্ট। অর্থাৎ আমি যত বেশি হচ্ছে টেস্ট করব নিজেকে, তত হচ্ছে আমার মেমোরি কনসলিডেশন হবে। এখন এই টেস্টটা আসলে আমাদের আ জানাশোনা ওই টেস্টটা নয়। তো আমরা যেটা মনে করতেছি সেটা হচ্ছে পরীক্ষার হলে বসে পরীক্ষা দেওয়াটা এইটা। এই টেস্টটা হচ্ছে আসলে আমাদের আমরা ছোটবেলা থেকে যে জিনিস দেখে আসছি যে টেস্ট হচ্ছে আমাদের ক্ষেত্রে ইউজ করা হয় হচ্ছে একটা ইভ্যালুয়েটিং টুল হিসেবে, মানে যাচাই-বাছাইয়ের জন্য। কিন্তু আসলে টেস্টকে কিন্তু মেমোরি ফরমেশন বা ইনফরমেশন ধরে রাখার টুল হিসেবে সবচেয়ে ভালোভাবে ইউজ করা যায় এবং এটার উপরেও একটা রিসার্চ আছে যে এটা একটা ফরগেটিং আ মানে ইউজ হয়, কিন্তু আসলে ফুল পটেনশিয়াল এ এটাকে ইউজ করা হচ্ছে না। আর টেস্টের ক্ষেত্রে হচ্ছে বেস্ট রিটেন ২ ভাবে টেস্ট দেওয়া হয়। একটা হচ্ছে সেলফ টেস্ট, একটা রিপিটিটিভ টেস্ট। সেলফ টেস্টটা হচ্ছে নিজে, মানে আমরা যে রিকল এর যেই ব্যাপারটা বলি, অর্থাৎ একটা জিনিস পড়া হলো আমি মনে করার চেষ্টা করি এটা। আর রিপিটিটিভ টেস্টিংটা হচ্ছে বারবার পরীক্ষা দেওয়ার যে ব্যাপারটা। এখন টেস্টটা আসলে কতটুকু ইমপ্যাক্টফুল এটা আসলে একটা রিসার্চ থেকে বোঝা যায়। এই রিসার্চে হচ্ছে ৩ টা গ্রুপ করা হয় স্টুডেন্টদের। তো ১ম যে গ্রুপটা তাদেরকে হচ্ছে একটা জিনিস বারবার পড়ানো হয়। কতবার? ৪ বার। অর্থাৎ আমি পড়ানোকে স্টাডি দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। যে স্টাডি দেন আম টেস্ট। আর এই ৫ নম্বরে যে টেস্টটা নেওয়া হচ্ছে এটা হচ্ছে ফাইনাল টেস্ট, যেটার উপরে সবার রেজাল্ট ডিটারমাইন করা হবে। আর গ্রুপ 2 যেটা সেটা তারা হচ্ছে স্টাডি অর্থাৎ ৩ বার পড়ছে। তারপরে হচ্ছে একটা টেস্ট, দেন ফাইনাল টেস্ট। অ্যান্ড গ্রুপ 3 যারা তারা হচ্ছে স্টাডি দেন টেস্ট ৪ টা টেস্ট দেন ফাইনাল টেস্ট। এবং যদি কনফিডেন্স এর কথা চিন্তা করি যে কাদের পরীক্ষাতে কনফিডেন্স সবচেয়ে বেশি ছিল ভালো করার, তারা হচ্ছে অবশ্যই গ্রুপ 1, কারণ তারা ৪ বার হচ্ছে এই জিনিসটাকে পড়ছে। কিন্তু সবচেয়ে ভালো রেজাল্ট হচ্ছে কাদের? সবচেয়ে ভালো রেজাল্ট হচ্ছে গ্রুপ 3 এর, যারা হচ্ছে সবচেয়ে বেশি টেস্ট দিছে। আচ্ছা, কেন এখন টেস্টটা ইম্পোর্টেন্ট? কারণ টেস্টটা হচ্ছে কেন এত কাজে লাগে? কারণ আমরা সারাদিন প্রচুর পরিমাণে ইনফরমেশন হচ্ছে আমাদের গ্যাদার করি বা আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা ব্রেইনে পাঠাই। কিন্তু ব্রেইন সবকিছু মনে রাখে না। যেমন আমি হচ্ছে ৩ দিন আগে কি খাইছিলাম ওটা অত ভালোভাবে আমার মনে থাকবে না।
3 দিন আগে বাসের কোন সিটটাতে বসছিলাম ওইটা আমার অত ভালোভাবে মনে থাকবে না। কারণ এগুলো হচ্ছে খুবই কম ইম্পোর্টেন্ট তথ্য যেগুলো আমার মনে রাখার দরকার নেই। এবং যারা মনে রাখে এটা ক্লিনিক্যাল কন্ডিশন যে সবাই হচ্ছে অনেকেই আছে যারা হচ্ছে সব তথ্যকে মনে রাখে এবং তারা লাইফে প্রচুর প্যারার মধ্যে প্যারা থাকে। এটা একটা আসলে ক্লিনিক্যাল কন্ডিশন, এটা আসলে কেউ চাবে না। আচ্ছা, এটা হয়তোবা অন্য পডকাস্টের টপিক হবে। আচ্ছা, এখন এটা করাতে কি আচ্ছা, তো এখন এটা হচ্ছে ডেইলি লাইফে আমরা এত সেন্স অ্যাকসেপ্ট করতেছি। কিন্তু আমাদেরকে কোনটা মনে রাখতে হবে এটা আসলে আমাদেরকে ব্রেইনকে একটা হিন্টস দিতে হয় যে ব্রেইন এই জিনিসটা ইম্পোর্টেন্ট। এই জিনিসটা হচ্ছে লং টার্ম মনে রাখতে হবে। এটা আসলে অন্য সব তথ্যর মতো না। তো আমি এই কারণে হচ্ছে টেস্টটা দিব। কারণ টেস্টটা হচ্ছে আমি কি করতেছি বা কতটুকু পারি ওই জিনিসটা না। টেস্টটা হচ্ছে এই কারণে যে আমি তো এই জিনিসটা ভুলে গেছি। এই জিনিসটা ইম্পোর্টেন্ট। এই জিনিসটা আমাকে মনে রাখতে হবে। তো ব্রেইন এই হিন্টসটা পায় যে এই জিনিসটা অন্য সব তথ্যের মতো না, এই জিনিসটা হচ্ছে ইম্পোর্টেন্ট, এই জিনিসটাকে মনে রাখতে হবে। তো তখন হচ্ছে ব্রেইন ওইটাকে কনসলিডেট করে। আচ্ছা, তো মেমোরি ফরমেশনটা কিভাবে কাজ করে এটা তো আশা করি সবারই জানা আছে। যে মেমোরি ফরমেশনের ক্ষেত্রে আমি যখন কোনো কিছু সিগন্যাল ব্রেইনে পাঠাচ্ছি, এমন না যে আমি একটা লাইন পড়তেছি এটা সেলের মধ্যে বা নিউরনের মধ্যে জমা হয়ে আছে। আমি যখন একটা জিনিস পড়তেছি তখন আমার ব্রেইন হচ্ছে একটা প্যাটার্ন তৈরি করতেছে, একটা পাথ তৈরি করতেছে। কোন ধরনের পাথ? যেমন একটা নিউরনের সাথে আরেকটা নিউরন, আরেকটা নিউরনের সাথে আরেকটা নিউরন, এরকম একটা প্যাটার্ন তৈরি হচ্ছে এবং এই প্যাটার্নটা হচ্ছে সিন্যাপসের মাধ্যমে তৈরি হয়। এই সিন্যাপসটা হচ্ছে ওই যে নিউরোপ্লাস্টিসিটির যে ব্যাপারটা স্ট্রেংথেনিং বা উইকেনিং এর মাধ্যমে তৈরি হবে। অর্থাৎ যেই প্যাটার্নটা তৈরি হচ্ছে ওদের মধ্যে সিন্যাপস স্ট্রেংথেনিং হবে। আগে যদি ওই নিউরনগুলো অন্য কিছুর সাথে কানেক্টেড থাকে তাহলে ওইগুলো হচ্ছে উইকেনিং হবে এবং এই প্যাটার্নটা হচ্ছে যখন আবার আমি মনে করার চেষ্টা করব তখন এখান থেকে আরেকবার ইলেকট্রিসিটি পাস করবে বা সিগন্যাল বা আমরা যে বলি পটেনশিয়াল বলা হয়, ওই জিনিসটা পাস অ্যাকশন পটেনশিয়াল বলা হয়। তো এই জিনিসটা যখন পাস হচ্ছে তখন এই জিনিসটা যদি ঠিকভাবে ওই প্যাটার্নটা ফলো করে পাস হয় তখন হচ্ছে আমি আ আগের জিনিসগুলো মনে করতে পারি। তো এইটা যদি না হয় তখন হচ্ছে আমি হচ্ছে ফরগেট বা হচ্ছে ভুলে যাই। তো তো টেস্ট যেই কাজটা করে, টেস্ট হচ্ছে ব্রেইনকে হিন্টসটা দেয়। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে ইম্পোর্টেন্ট। তখন এই প্যাটার্নটা তৈরি হবে অ্যান্ড নিউরোপ্লাস্টিসিটি যে ফার্স্ট জিনিসটা অর্থাৎ স্ট্রেংথেনিং অফ দ্য সিনাপস অ্যান্ড উইকেনিং অফ দ্য সিনাপস এই জিনিসটা হবে। আচ্ছা, তো এখন আবার যদি আমি প্রিমিটিভ দিকের কথাটা চিন্তা করি যে প্রিমিটিভ বা আ আদিকাল থেকে কেন এই ব্যাপারটা হয়ে আসতেছে? আচ্ছা, আদিকাল থেকে কেন? কারণ নেগেটিভ ইমোশনের যে ব্যাপারগুলো, এই জিনিসগুলো হচ্ছে আমাদের মেমোরির মধ্যে খুব ভালোভাবে কনসলিডেট হয়। কারণ হচ্ছে যেমন আমি যদি ইমাজিন করি যে আমি হচ্ছে একদিন শিকারে গেলাম, যখন জঙ্গলে মানে আমরা মানবজাতি যখন জঙ্গলে বাস করত। তখন হচ্ছে শিকারে যাওয়ার পরে হচ্ছে আমি একটা এরিয়াতে গেলাম যেখানে হচ্ছে বাঘ ঘোরাফেরা করে। তো আমি যদি একটা বাঘ দেখি এবং পালায় যদি বেঁচে আসতে পারি তাহলে এটা আমার মেমোরির মধ্যে কনসলিডেট হয়ে যায়। আচ্ছা, এই এরিয়াটাতে গেলে হচ্ছে আমার আ লাইফ থ্রেটেনিং অবস্থা তৈরি হতে পারে। তো এই কারণে হচ্ছে তখন আমি কি করব? তখন হচ্ছে ওই এরিয়াতে আমি কোনোভাবেই যাব না এবং এই জিনিসটা কোনোভাবেই ভুলব না। কারণ এটা আসলে ইমপ্যাক্টফুল একটা জিনিস। তো এই কারণে নেগেটিভ ইমোশনস হচ্ছে খুব ভালো কাজ করে। আর এই ইমোশনসটা হচ্ছে টেস্ট আমাদেরকে তৈরি করে দেয়। কারণ টেস্ট একটা জিনিস না পারলে আমাদের সেই ইমোশনটা তৈরি হয়। আচ্ছা, তো এই কারণে হচ্ছে টেস্টটা ইম্পোর্টেন্ট। আর টেস্ট তো ইম্পোর্টেন্ট কিন্তু টেস্টের টাইমিংটা কিরকম হওয়া উচিত ওই রিলেটেড একটা রিসার্চ আছে যেখানে হচ্ছে গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3 তিনটা গ্রুপের স্টুডেন্ট। তো গ্রুপ 1 এ যেটা দেখা যায় সেটা হচ্ছে ১ম এ তারা স্টাডি করে। তারপরে হচ্ছে সাথে ইমিডিয়েটলি অর্থাৎ কোনো টাইম গ্যাপ না দিয়ে এবং তারা হচ্ছে ওই জিনিসটা মুখস্থ না করে যে আমি একটা জিনিস হচ্ছে জাস্ট চোখ দিয়ে দেখলাম। দেন হচ্ছে আমি সাথে টেস্ট করলাম। অর্থাৎ একটা টেস্ট দিলাম। ওই টেস্টের পর আমি অনেকদিন ডিলে করলাম। তারপরে হচ্ছে ফাইনাল টেস্টটা দিলাম। এই ৩ নাম্বার টেস্ট হচ্ছে ফাইনাল টেস্ট যেটার উপর হচ্ছে রেজাল্ট ডিটারমাইন করবে। দেন হচ্ছে গ্রুপ 2, গ্রুপ 2 তে হচ্ছে যেটা দেখা যায় সেটা হচ্ছে আমি আম স্টাডি স্টাডি করলাম। দেন হচ্ছে একটা ডিলে দিয়ে টেস্ট দিলাম, তারপর একটা ডিলে দিয়ে টেস্ট দিলাম। আর গ্রুপ 3 এর ক্ষেত্রে স্টাডি দিলাম অ্যান্ড লং ডিলের পর একটা টেস্ট দিলাম। ওই টেস্ট দেওয়ার ইমিডিয়েটলি পরে হচ্ছে আমি থার্ড টেস্ট দিলাম। তো সবচেয়ে ভালো করবে হচ্ছে বা সবচেয়ে ভালো কারা করে, সবচেয়ে ভালো করছে হচ্ছে গ্রুপ 1 অর্থাৎ যারা একটা স্টাডি সাথে মানে স্টাডি ম্যাটেরিয়ালের কনট্যাক্টে এসে ইমিডিয়েটলি তারা হচ্ছে টেস্টটা দেয়। তার মানে ১ম টেস্টটা রিকল টেস্টটা বা সেলফ টেস্টিংটা খুব ফাস্ট হওয়া দরকার। এবং যেটা হচ্ছে এরকম হইতে পারে যে আমি হচ্ছে আজকে একটা ক্লাস করলাম, ক্লাস থেকে যখন বেরোচ্ছেন তখন আমি একবার রিকল করার ট্রাই করলাম বা সেলফ টেস্ট নিলাম যে আসলে কি আম উম কমপ্লিট করানো হলো বা কি পড়ানো হলো, আমি কি সব মনে করতে পারতেছি কিনা। আবারও বলতেছি টেস্টটার মেইন টার্গেট হচ্ছে কতটুকু পারতেছি না এইটা না। টেস্ট নেওয়ার মেইন টার্গেট হচ্ছে আমি কোন জিনিসটা জানি না এটা ক্যাচ করা, ব্রেইনকে ওইটার হিন্টস দেওয়া আর ব্রেইন সেটাকে হচ্ছে তখন কনসলিডেট করে রাখে। অ্যাজ সিম্পল অ্যাজ ইজ। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে খুবই ইম্পোর্টেন্ট সেটা হচ্ছে কোশ্চেনের ফরম্যাটটা কেমন হওয়া উচিত এই টেস্টগুলো কোশ্চেনের ফরম্যাটটা এমসিকিউ হওয়া যাবে না। এটা হতে হবে শর্ট অ্যান্সার কোশ্চেন। এমসিকিউ যে কাজটা করে এমসিকিউ গুলা একটা হিন্টস অলরেডি দিয়ে দেয়
তো আমার ব্রেইন সে ক্রিটিক্যাল থিংকিংটা করে না যে এই জিনিসটার অ্যান্সারটা আমি কই পড়ছিলাম, কিভাবে পড়ছিলাম, এটা অ্যান্সারটা আসলে কি ছিল, এটা গুরুত্বপূর্ণ কিনা। একটা হিন্টস দিয়ে দিলে আমি ওটাকে টিক মার্ক দিয়ে দেই। এমসিকিউ এভাবে কাজ করে, এমসিকিউ এর জন্য না। ক্রিটিক্যাল থিংকিংটা হচ্ছে আমাদেরকে করতে হবে। তাহলে হচ্ছে আমি ওই জিনিসটাকে রিকলটা হচ্ছে ব্রেইন করতে পারে, আর হচ্ছে ব্রেইন ওই জিনিসটাকে কনসলিডেট করতে পারে। দেন আমাদেরকে মনে রাখতে হবে হচ্ছে গ্যাপ ইফেক্ট। গ্যাপ ইফেক্টটা কি? গ্যাপ ইফেক্টটা হচ্ছে আমি 5 মিনিট ধরে পড়লাম। এরপরে হচ্ছে আমি একটা গ্যাপ দিলাম। অর্থাৎ 30 সেকেন্ড আমি চুপচাপ বসে থাকলাম, আমি কিছুই করলাম না। তো এটাতে সুবিধা কি? এটাতে সুবিধা হচ্ছে আমাদের মেমোরি ফরমেশনে ব্রেইনের যেই পার্টটা সবচেয়ে বেশি কাজ করে ওটা হচ্ছে হিপোক্যাম্পাসের ডেন্টেড জাইরাস। হিপোক্যাম্পাস নামক একটা পোরশন অফ ব্রেইন, ওইটার ডেন্টেড জাইরাসটা হচ্ছে এই নিউরোপ্লাস্টিসিটি অর্থাৎ স্ট্রেংথেনিং অফ নিউ সিন্যাপস অ্যান্ড উইকেনিং অফ প্রিভিয়াসলি ফর্ম সিন্যাপস, এই জিনিসগুলো হচ্ছে করে থাকে। তো এই জিনিসটা করার জন্য একটু টাইম পায়, আর এই জিনিসটা হচ্ছে খুব ভালোভাবে হয় তখন, আর মেমোরিটা কনসলিডেটেড হতে পারে। তো এই জিনিসগুলো ফলো করলেই হচ্ছে আমি আশা করি পড়াশোনাগুলো লং টার্মের জন্য মনে রাখা যায়। আর আমি যেই কাজটা করি সেটা হচ্ছে যেমন আমি অ্যানাটমি পড়ি ২-৩ পেজ পড়ে আমি হচ্ছে জিনিসগুলো হচ্ছে বইটা বন্ধ রিকল করার চেষ্টা করি। আমি যদি মনে করতে পারি যে আচ্ছা এই জিনিসটা হচ্ছে এই, তাহলে হচ্ছে গুড। অ্যান্ড যদি এমন একটা পজিশনে যে আমি তো এই জিনিসটা মনে রাখতে পারতেছি না বা এই জিনিসটা ভুলে গেছি, তখন হচ্ছে আমি বইটা খুলে ওই রিলেটেড যে জিনিসটাকে ভুলে গেছি আমি ওই জিনিসটা হচ্ছে আরেকবার পড়ে নিই। তখন হচ্ছে আমার ব্রেইন একটা হিন্টস পাবে যে এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট, এই জিনিসটা মনে রাখতে হবে, এই জিনিসটা আমার বাকি সব অন্যান্য স্টিমুলাসের মতো না। এভাবে হচ্ছে মেমোরি কনসলিডেশন করা যায় খুব এবং লং টার্মে পড়াশোনাটা মনে রাখা যায়। আর এটা ফলো করলে আই এম শিওর দ্যাট it will help you guys a lot. See you next time.